আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মঞ্চে আলোচনা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। থাম্বনেলে দেখেছেন লেখা আছে মেরুদণ্ডহীন আমলাতন্ত্রই এই বঙ্গের সর্বনাশের আর এক বড় কারণ। মমতা ব্যানার্জির সঙ্গে 50-50 শেয়ার। সুতরাং এবার দরকার বিচার সবাকার। আজকের আলোচনা কোনো রাজনৈতিক বিতর্ক নয়। আজকের প্রতিবেদন বঙ্গের মানুষের পক্ষ থেকে একটি দাবি নিয়ে। আজ আমরা কথা বলবো সেই স্টিল ফ্রেম বা লৌহ কাঠামো নিয়ে যা একটি দেশকে ধরে রাখে, আমাদের আমলাতন্ত্র। কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে আজ সেই কাঠামোকে কি আর লোহার নির্মিত বলা চলে, নাকি তা মরচে ধরা এক রাজনৈতিক দলদাসে পরিণত হওয়া আমলাতন্ত্র? ভারতের সংবিধানে আইএএস বা আইপিএস অফিসারদের কাজ সাধারণ মানুষের অধিকার রক্ষা করা। কিন্তু গত 1.5 দশক ধরে আমরা বাংলায় কি দেখলাম? উর্দিধারী অফিসাররা, আমলাতন্ত্রের মাথায় বসে থাকা বড় বড় সচিব, সহসচিবরা এক রাজনৈতিক নেত্রীর পায়ের কাছে বসে ধর্ণা দিচ্ছেন, পুজো করছেন তাকে। আর মাথা যখন ভৃত্য হয়ে যায় তখন তার সারা শরীর, হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ তারাও হয়ে যায় ভৃত্যতন্ত্রের স্তাবক বাসিন্দা। দেখলাম কোটি কোটি টাকার সারদা রোজ ভ্যালি কেলেঙ্কারির ফাইল গায়েব হয়ে যাচ্ছে। গায়েব করছেন এই আমলাতন্ত্র, পুলিশতন্ত্রের মাথায় বসে আছে যারা, তারা। দেখলাম আরজি করের মতো নৃশংস ঘটনায় এক পুলিশ কমিশনারের নেতৃত্বে অভয়ার দেহ কত তাড়াতাড়ি পুড়িয়ে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করা যায় তার নির্লজ্জ চেষ্টা। দুর্বৃত্তদের দাপটে সাধারণ মানুষের বেঁচে থাকা যখন দায়, খুন ধর্ষণ হয়ে উঠেছে নিতান্তই সাধারণ ঘটনা, তখন কিভাবে এই আমলারা মুখে কুলু পেটে দাসত্ব করে গেছে সেটা দেখেছে পশ্চিমবঙ্গের মানুষ। হাঁসখালির নাবালিকা মেয়েটিকে গণধর্ষণ করে হত্যা করা হলো, তার দেহটিকেও পুড়িয়ে দেওয়া হলো কোন রকম তদন্ত না করে। বিচার নেই। নির্লজ্জ মুখ্যমন্ত্রী প্রকাশ্য মঞ্চে সেই ঘটনা সম্পর্কে বললেন দাঁড়িয়ে সবার সামনে, মেয়েটির চরিত্র খারাপ, প্রেগন্যান্ট হয়ে পড়েছিল তাই আত্মহত্যা করেছে। কোনো প্রমাণ, কোনো তদন্ত নেই। তবু মুখ্যমন্ত্রী বললেন এই কথা। বাংলার সর্বকালের লজ্জা মুখ্যমন্ত্রী মমতা বললেন। আমলাতন্ত্র শুনল সে কথা এবং মেনেও নিল লজ্জাহীন ভৃত্যের মতো নিশ্চুপ হয়ে। হাঁসখালির মেয়েটি গ্রামের অশিক্ষিত হতদরিদ্র পরিবারের, তাই শহুরে মধ্যবিত্ত চেতনা প্রতিবাদে জেগে উঠল না আরজিকর কাণ্ডের অভয়ার মতো। এমন ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে, আর নতুন করে বলে লাভটাই বা কি? হাঁসখালি, সন্দেশখালি, আরজিকর তো বাংলার লজ্জা, বাঙালির পচে যাওয়ার দলিল। আর এই দলিলের মূল অপরাধী হিসেবে রয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং এবং তার মদতদাতা এই আমলাকুল, সচিব, উপসচিব, ডিএম, এসডিওরা, এই সিপি, ডিজি, ডিআইজি, আইজি, এসপি, ডিএসপিরা। আজ সময় এসেছে প্রশ্ন করার, যারা অপরাধীর সহযোগী হিসেবে কাজ করেছেন, যারা সাধারণ মানুষের করের টাকায় বেতন নিয়ে এক ব্যক্তির ও তার দলের দালালি করেছেন, তাদের বিচার কবে হবে? আজ আমাদের দাবি, সবকা হিসাব করনা হোগা। শুধু সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস হলে চলবে না, চাই সবকা বিচার।
অপরাধী আইএএস, আইপিএস, আমলা, পুলিশ সবাইকে তুলতে হবে অপরাধীর কাঠগড়ায়। একজন আইপিএস বা আইএএস অফিসার যখন শপথ নেন, তিনি কোনো দলের বা ব্যক্তির কাছে শপথ নেন না, তিনি শপথ নেন ভারতের সংবিধানের প্রতি। কিন্তু বাংলায় গত কয়েক বছরে সেই সংবিধানকে ল্যাম্প পোস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আজ রাজীব কুমার থেকে শুরু করে বিনীত গোয়েল, এই নামগুলো কি কেবল আধিকারিকদের নাম, নাকি এরা এক একটা সিস্টেমের প্রতীক, যে সিস্টেমে পুলিশ আর গুন্ডার মধ্যে পার্থক্য মুছে গেছে, যে সিস্টেমে জেলা শাসক আর পঞ্চায়েত প্রধানের ভাষা এক হয়ে গেছে? মনে পড়ে কি বীরভূমের ত্রাস অনুব্রত ওরফে কেষ্টমণ্ডল, আমাদের মহিষী মুখ্যমন্ত্রীর কথায় যার মাথায় মাঝে মাঝে অক্সিজেনের সাপ্লাই কমে যায়, তাই নাকি সে উল্টো পাল্টা বলে। সেই উল্টো পাল্টা বলার একটা সামান্য উদাহরণ হলো বীরভূমের এক থানার আইসি এবং পুলিশ সুপারকে দেয়া তার হুমকি ও কুরুচিকর কথার কোনো বিচার হয়নি আজ পর্যন্ত। একা অনুব্রত নয়, অনুব্রতরা ছড়িয়ে আছে 15 বছরের এই মুখ্যমন্ত্রীর কৃপায় সারা দেশ পশ্চিমবঙ্গ জুড়ে। অজস্র ঘটনা। মনে রাখবেন, কোন নেতা বা নেত্রী একা একটি রাজ্যকে ধ্বংস করতে পারেন না যদি না প্রশাসনিক আমলারা তাদের অপরাধের অংশীদার হন। বাংলার আজ এই যে রুগ্ন দশা, শিল্পহীন শ্মশান, দুর্নীতির আঁকড়া, এর জন্য রাজনৈতিক নেতাদের চেয়েও বড় অপরাধী ওই অফিসাররা, যারা নিজেদের কলম এবং উর্দির ক্ষমতা ব্যবহার করেছেন আইনের শাসন রাখতে নয়, মানুষের কণ্ঠরোধ করতে। আর এখানেই উঠে আসে নুরেমবার্গ বিচার ও ব্যক্তিগত দায়বদ্ধতার প্রশ্ন। এইসব আমলা অফিসাররা বলে থাকেন, আর সেই কথা আবার আমাদের অনেকেই সমর্থন করেও থাকেন, যে তাদের কোনো উপায় ছিল না, তারা তো শুধু সরকারের আদেশ পালন করেছে মাত্র। এই অজুহাত কিন্তু নতুন নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি অফিসাররাও একই কথা বলেছিলেন যখন নুরেমবার্গ বিচারের মুখোমুখি হতে হয়েছিল তাদের। নাৎসি যুদ্ধ অপরাধী ও মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য দ্বিতীয় মহাযুদ্ধের পর নুরেমবার্গ আদালত বসে। সেখানে আত্মপক্ষ সমর্থনে হিটলারের নাজি অফিসাররা বলেছিলেন, আমরা হুকুমের দাস। উপরওয়ালা হিটলার এবং তার আদেশ পেয়ে তার সঙ্গীরা যে আদেশ দিয়েছেন, তারা নিরুপায় হয়ে সেটা মেনেই কাজ করেছেন। কিন্তু বিশ্ব ইতিহাস তাদের ক্ষমা করেনি। নুরেমবার্গ ট্রায়াল আমাদের শিখিয়েছে, সুপিরিয়র অর্ডার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে কোনো অপরাধকে জায়েজ বা ন্যায়সঙ্গত করা যায় না। যদি কোনো নির্দেশ সংবিধান বিরোধী হয়, তবে তা পালন করাও একটি অপরাধ। আজ বাংলায় যারা ভোটার কার্ড ছাড়াই বাংলাদেশিদের ভোটার বানিয়েছেন, যারা সিবিআই এর সামনে থেকে ফাইল পুড়িয়ে দিয়েছেন, যারা প্রতিবাদী ছাত্রছাত্রীদের ওপর লাঠি চালিয়েছেন, যারা শাহজাহান, শেখ বাবুগাজী, জাহাঙ্গীর খানদের সীমাহীন দৌরত্ব দেখেও বালিতে মুখ গুজে বসেছিলেন, তাদের জেনে রাখা ভালো, সরকার আসবে, সরকার যাবে, কিন্তু আপনাদের এই ব্যক্তিগত অপরাধের বিচার একদিন হবে। নইলে এই দেশ থেকে আইনের শাসন কথাটার আর কোনো, এটা মুছে যাবে, তার কোনো মূল্য থাকবে না। নুরেমবার্গ নীতিমালা অনুযায়ী আপনারা প্রত্যেকে, এই যারা বিখ্যাত প্রখ্যাত আলাপন বন্দ্যোপাধ্যায় ইত্যাদিরা, হরিকৃষ্ণ দ্বিবেদী, একের পর এই নন্দিনী চক্রবর্তী, এরা সবাই ব্যক্তিগতভাবে দায়ী। এবার একটা নতুন বিষয় আপনাদের সামনে নিয়ে আসছে, অনেকেই এটা জানেন না, আমিও জানতাম না। স্পষ্টভাষী ও মেরুদণ্ড সোজা রেখে চলার অপরাধে
পুলিশের রিটায়ার্ড আইজি হয়েও যিনি পুলিশি নির্মমতার কারণে যার মৃত্যু হয় বলে অভিযোগ, সেই পুলিশ অফিসার পঙ্কজ দত্ত আমায় বলেছিলেন এই আইএএস আইপিএস দের মেরুদণ্ড বিক্রির আর এক কারণের কথা। সেই কারণটা হলো এসিআর। আপনারা কি জানেন কেন বাংলার আইএএস আইপিএস অফিসাররা আজ এতটা নুয়ে পড়েছে? লোভে। এর পেছনে রয়েছে একটি সূক্ষ্ম প্রশাসনিক চাল। বামফ্রন্ট আমলেও আমলাদের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ ছিল, কিন্তু প্রশাসনিক নিয়মগুলো ছিল অনেকটা পেশাদার। কিন্তু বর্তমান সরকার কি করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে নিয়েছেন অফিসারদের অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট বা এসিআর দেওয়ার ক্ষমতা। অর্থাৎ কোনো অফিসার কতটা সৎভাবে কাজ করলেন তার চেয়ে বেশি দেখা হয় তিনি কতটা দিদি ভক্ত, দিদির দলের ভক্ত। এই একটি নিয়ম দিয়ে বাংলার আমলাতন্ত্রের মেরুদণ্ড ভেঙে দিয়েছে মমতা ব্যানার্জি। ভারতের আর কোথাও এমন নিয়ম নেই। হ্যাঁ, কিছুটা করার চেষ্টা হয়েছে অন্ধ্রপ্রদেশে। 2021 সালে মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি রাজ্যের আইএএস অফিসারদের এসিআর নিজে লিখতে শুরু করেন, মানে অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, একই উদ্দেশ্য নিয়ে। অন্যান্য রাজ্যে যেখানে মুখ্য সচিব বা বিভাগীয় সচিবরা এই রিপোর্ট দেখেন ও লেখেন, বাংলায় সেখানে সরাসরি কালীঘাটের ওই বাড়ি থেকে সার্টিফিকেট নিতে হয়। কাকে কি দেয়া হবে তিনিই দেন সার্টিফিকেট। এর ফলে কি হয়েছে? আমলারা এখন জনগণের সেবক নন, তারা নেত্রীর ব্যক্তিগত বডিগার্ডে পরিণত হয়েছেন। তারা জানেন প্রতিবাদ করলে পানিশমেন্ট পোস্টিং হবে, আর তোষামত করলে মিলবে ভালো পোস্টিং, অবসরের পরে কোনো বড় চেয়ার, যেমনটা মিলছে পশ্চিমবঙ্গে মমতা জমানায়। আলাপন বন্দ্যোপাধ্যায়, হরিকৃষ্ণ দ্বিবেদী, মনোজ পন্থ, বিপি গোপালিকা, সঞ্জয় বসু, অভিরূপ সরকার, কত জনের নাম করব, গাদা 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 নাম। আমরা ক্যালকাটা ডায়ালগসের পক্ষ থেকে এবং বাংলার সাধারণ মানুষের পক্ষ থেকে আজ কয়েকটি স্পষ্ট দাবি জানাচ্ছি। এক, শ্বেতপত্র। বিগত 15 বছরে কোন কোন অফিসার কোন কোন বিতর্কিত নির্দেশে সই করেছেন তার একটা পূর্ণাঙ্গ তালিকা জনগণের সামনে আনতে হবে। 2, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। যে সমস্ত অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হবে তাদের এবং তাদের পরিবারের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি পিএমএলএ আইনের অধীনে বাজেয়াপ্ত করতে হবে, যাতে এই নোংরা লোভ কোন আইএএস আইপিএস কে ভবিষ্যতে তাদেরকে এইভাবে জনবিরোধী না করতে পারে। তৃতীয়ত, তাদের পেনশন বন্ধ করতে হবে। যারা সংবিধানের বদলে দেশে দলের সেবা করেছেন তাদের সরকারি পেনশন অবিলম্বে বন্ধ করা চাই। মানুষের করের টাকা কোনো দালালের ভোগ বিলাসের জন্য নয়। এবং চতুর্থ, ফাস্ট ট্র্যাক কোর্ট, আরজি কর থেকে শুরু করে এই সমস্ত মামলা, সারদা আমলাদের জড়িত থাকার মামলা, এই সব বিচার করতে হবে বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্টে। অভয়ার মা এবার এমএলএ হয়েছেন, স্বাগত তিনি এই লড়াইটা বিধানসভায় সামনে পৌঁছে দেবেন এই আশা করে বাংলার মানুষ। কারণ অভয়ার মার দুঃখ শুধু একা তার দুঃখ নয়, এটা বাংলার মানুষেরও দুঃখ। বাংলার মাটি বিপ্লবের মাটি। এই মাটি থেকে একসময় ব্রিটিশরা উৎখাত হয়েছিল, আর আজ যারা মনে করছেন উর্দির আড়ালে লুকিয়ে সাধারণ মানুষের উপর জুলুম করবেন তারা ভুল করছেন। ইতিহাস সাক্ষী আছে, হিটলারের আমলারাও ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে, কিন্তু পতন যখন আসে তখন কোনো বডিগার্ড, কোনো এসিআর পাওয়ার আর কোনো রাজনৈতিক মাস্টার বাঁচাতে পারে না। আমরা চাই এমন এক বাংলা
যেখানে একজন আইপিএস অফিসার বুক ফুলিয়ে বলবেন, আমি সংবিধান মানি, কোনো পিসি বা ভাইপোকে নয়। আমরা চাই এমন এক প্রশাসনিক ব্যবস্থা যেখানে গরিব মানুষ থানায় গেলে সুবিচার পাবে, পুলিশের লাঠি পাবে না। বন্ধুরা, সময় এসেছে কথা বলার। অনেক আশা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপিকে ক্ষমতায় এনেছে সরকার। আমরা চাই যে সমস্ত রাস্তা দিয়ে পাপ এসে প্রবেশ করে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে, রাস্তাগুলো বন্ধ করুক এই সরকার। এদের কাছে মানুষের অনেক চাহিদা। বন্ধুরা, তাই যদি এই ভিডিওটি আপনাদের মনের কথা বলে থাকে তবে এটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব সবাইকে। বাংলার প্রতিটি অফিসারের দপ্তরে এই আওয়াজ পৌঁছানো দরকার যে সবার হিসাব হবে এই জমানায়। এই সঙ্গে অনুরোধ, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। সুস্থ থাকুন, সচেতন থাকুন, দেখা হবে আগামী পর্বে। ছিল কমিউনিস্ট ছত্রছায়ায় লালিত বাঙালি হিন্দু কখনো ধর্ম নিয়ে ঐক্যবদ্ধ হবে না। হিন্দু কখনো ধর্মীয় মেরুকরণের পথে যেতে পারে না, কারণ তাদের একটা কমিউনিস্ট ঐতিহ্য আছে। ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম মানে মুসলিম তোষণের একটা ঐতিহ্য আছে। ফলে এরা কখনোই ধর্মীয় মেরুকরণের পথে যাবে না মুসলমানদের মতো। কিন্তু বিজেপির হিন্দুত্বের ডাক, মমতার ওই ইসলামদি তোষণের রাজনীতি এবং সর্বোপরি বাংলা পশ্চিমবঙ্গের হিন্দুদের সংখ্যালঘু হয়ে এই দেশ থেকে আরো একবার বাস্তুহারা হওয়ার ভয়, সেটা চেপে বসেছে। এবং এই চেপে বসার ফলে বাঙালি হিন্দু মেরুকরণের পথে চলে গেল। জয় শ্রীরাম ধ্বনি হয়ে উঠল বীজ মন্ত্র, ঘেঁটে গেল বিদেশি প্ল্যান। এটা যে ওয়াশিংটনকে কতটা ভাবিয়ে তুলেছে সেটা বোঝা যায় এটা দেখে যে ইতিপূর্বে ভারতের কেন পৃথিবীর কোন দেশের অঙ্গরাজ্যের নির্বাচন নিয়ে যা করেনি আমেরিকা, সেটাই করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী জয়ের জন্য অভিনন্দন বার্তা পাঠালেন নরেন্দ্র মোদীকে। এটা আগে ভাগেই দোষ কাটানোর চেষ্টা, অনেকটা সেই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি প্রশ্নের আগেই উত্তর। কিন্তু এখানেই বোঝা যায় এই ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আনজনে। মমতার পরাজয় মানে শুধু একটি দলের হার নয়, এটি ওয়াশিংটন এবং ভ্যাটিকানের সেই অ্যান্টি ইন্ডিয়া লঞ্চ প্যাড পরিকল্পনার আপাতত সমাধি হওয়া। কেন বিজেপির জয় দিল্লির জন্য স্বস্তির আর ডিপ স্টেটের জন্য কেন স্বপ্নভঙ্গ? কল্পনা করুন যদি আজ পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু আর কেরালা তো হয়েই গেছে, এই দুটো রাজ্যই এই আন্তর্জাতিক লবির পকেটে থাকতো, তবে দিল্লির অবস্থা কি হতো? উত্তর ভারত এবং পশ্চিম ভারতের বাইরে দিল্লি কার্যত আসাম ছাড়া একঘরে হয়ে পড়ত। পশ্চিমবঙ্গে বিজেপির জয় এই মৌলবাদী করিডরকে যেটা বানাবার চেষ্টা করেছে ডিপ স্টেট, তাকে এটা ভেঙে দিয়েছে বিজেপির এই জয়। বাংলাদেশের সন্ত্রাসবাদীরা এখন আর পশ্চিমবঙ্গকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করতে পারবে না। এটি দিল্লির সরকারের জন্য শুধু রাজনৈতিক অক্সিজেন তা নয়, বরং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এক বিশাল জয়। আগামী 72 ঘন্টা রাষ্ট্রপতি শাসন নাকি সরকার? ফিরে আসি তামিলনাড়ুতে। 10ই মের মধ্যে যদি বিজয় 118 জনের সমর্থন না পান, তবে তামিলনাড়ু রাষ্ট্রপতির শাসনের অধীনে চলে যাবে। আর এটা হলে দিল্লির কেন্দ্রীয় সরকারের হাতে একটা বড় সুযোগ আসবে এই আন্তর্জাতিক লবির প্রভাবকে রুখে দেয়া। স্ট্যালিন এখন ক্ষুব্ধ, কারণ তিনি বুঝতে পারছেন তাকে দাবার খুঁটি হিসেবে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে কংগ্রেসের এই বিট্রেয়াল বা বিশ্বাসঘাতকতা তামিল রাজনীতির সমীকরণকে আরো জটিল করে তুলছে। বন্ধু,
ভারতের রাজনীতি এখন আর শুধু গলি বা জেলা বা গ্রাম বা জেলার লড়াই নয়, এটা এখন গ্লোবাল জিওপলিটিক্সের অংশ। কেরালা থেকে বঙ্গ, এই বিশাল বৃত্তে আপনি কার পক্ষ নেবেন? পশ্চিমবঙ্গের জয় কি ভারতকে এক বড় গৃহযুদ্ধের হাত থেকে বাঁচিয়ে দিল? বিজয়ের এই 10 বা 11 সিটের সংকট কি আসলে নিয়তির কোনো সংকেত? ভারতকে বাঁচাবার জন্যে, ভারতের হিন্দুত্ববাদকে বাঁচাবার জন্যে আপনাদের মতামত কমেন্টকে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে এই গভীর ষড়যন্ত্রের কথা সবাই জানতে পারে। এরকম আউট অফ দ্য বক্স বা চেনা ছকের বাইরের অথচ গুরুত্বপূর্ণ আলোচনার জন্য সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। দেখতে থাকুন ক্যালকাটা ডায়ালগস। ধন্যবাদ। যে দেশকে একসময় এক্সিস অব ইভিল বলা হয়েছিল, আজ তার সাথেই দর কষাকষির টেবিলে বসে ডলার গুনছে ওয়াশিংটন। যুদ্ধের শেষে দেখা যাচ্ছে বোমা যতটা না কাজ করেছে, তার চেয়ে বেশি কাজ করেছে হিসাবের খাতা। সবকিছুর শেষ আছে, যুদ্ধেরও আয়ু আছে। মানুষের রাগ যেমন চায়ের কাপে ভিজে নরম বিস্কুটের মতো একসময় গলে যায়, তেমনি রাষ্ট্রের যুদ্ধ শেষমেশ গিয়ে ঠেকে হিসাব বিজ্ঞানের ক্লাসে। যতক্ষণ কামান গর্জে ততক্ষণ নেতারা বুক ফুলিয়ে কথা বলেন, কিন্তু গোলা বারুদের বিল যখন অর্থ মন্ত্রণালয়ের টেবিলে আসে, তখন সেই বুকের বাতাস অনেকটাই বেরিয়ে যায়। এখন মধ্যপ্রাচ্যে ঠিক সেই দশা। অনেক হলো যুদ্ধ, অনেক হলো আমরা কাউকে ছাড় দেব না ধরনের বক্তৃতা। এখন আমেরিকা আর ইরান এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে মিসাইলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্যাংক অ্যাকাউন্ট। একসময় যে ইরানকে পৃথিবীর সর্বনাশের কারণ হিসেবে দেখানো হতো, আজ সেই ইরানের কাছেই ওয়াশিংটন দরদাম করছে। আচ্ছা ভাই, ইউরেনিয়ামটা একটু কমাও আর আমরাও কিছু টাকা ছাড়ি। এই পৃথিবীতে নীতির চেয়ে নগদ টাকার শক্তি যে বেশি, তা নতুন করে আর বলার কি আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা শুরু হয়েছিল গত 28 ফেব্রুয়ারি। আগুন জ্বলছিল দাউ দাউ করে, যেন কাল সকালেই পৃথিবীর মানচিত্র বদলে যাবে। কিন্তু এপ্রিলের শুরু থেকেই যুদ্ধবিরতি। এখন ইরান ও যুক্তরাষ্ট্র চূড়ান্ত সমঝোতার দর কষাকষিতে ব্যস্ত। আর এই দর কষাকষির কেন্দ্রবিন্দুতে আছে ইউরেনিয়াম। পৃথিবীতে যত ধাতু আছে, তার মধ্যে ইউরেনিয়ামের মতো ভয়ঙ্কর অথচ দামি জিনিস কমই আছে। এটা এমন এক বস্তু যা দিয়ে বিদ্যুৎও বানানো যায়, আবার শহরও উড়িয়ে দেওয়া যায়। ওয়াশিংটনের প্রধান ভয় ইরান যেন তার সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করতে না পারে। বিশেষ করে প্রায় 450 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে তাদের ভয় বেশি। কারণ এই 60% জিনিসটাই পরে গিয়ে 90% দিকে হাঁটতে শুরু করে মাত্র কয়েক সপ্তাহে। আর 90% মানেই পারমাণবিক বোমার রাস্তা। তাই আমেরিকা এখন বলছে ইউরেনিয়াম দাও, ডলার নাও। আলোচনায় উঠে এসেছে প্রায় 2000 কোটি ডলারের কথা। এই টাকা ইরানের জব্দ করা অর্থ। বহু বছর ধরে নানা নিষেধাজ্ঞা আর চাপের রাজনীতিতে এই অর্থ আটকে রেখেছিল আমেরিকা। এখন সেই টাকাই ফেরত দেওয়ার আলোচনা হচ্ছে। অর্থাৎ আগে গলা টিপে ধরা হয়েছিল, এখন একটু পানি খাওয়ানো হচ্ছে। প্রথমে অবশ্য আমেরিকার মন এত বড় ছিল না। তারা বলেছিল, আচ্ছা 600 কোটি ডলার ছাড়ি, তা শুধু খাদ্য আর ওষুধ কেনার জন্য। কিন্তু ইরান ছেড়ে দেবার পাত্র নয়। তারা বলেছে, আমাদের 2700 কোটি ডলার চাই। আর এখন দরদামে নেমে এসেছে 2000 কোটিতে। বাঙালির গরুর হাট আর আন্তর্জাতিক কূটনীতি, দুই জায়গাতেই শেষ কথা কখনো প্রথম দামে হয় না। মজার ব্যাপার হলো, ট্রাম্প আবার প্রকাশ্যে এসে বলছেন কোনো অর্থ লেনদেন হবে না। এ যেন বিয়ের আগের সেই আত্মীয়, যিনি সবাইকে বলেন আমি কিন্তু এসব বিষয়ে নেই, অথচ পর্দার আড়ালে তিনিই দেনমোহরের হিসাব লিখছেন।
এই পুরো আলোচনায় পাকিস্তানও এক অদ্ভুত চরিত্র হয়ে উঠেছে। ইসলামাবাদে বৈঠক হচ্ছে, পাকিস্তান, মিশর আর তুরস্ক মধ্যস্থতা করছে। দক্ষিণ এশিয়ার মানুষ হিসেবে আমরা পাকিস্তানকে সাধারণত দেখি রাজনৈতিক নাটকের স্থায়ী অভিনেতা হিসেবে, কিন্তু এবার তারা আন্তর্জাতিক শান্তির দূত। ব্যাপারটা এমন যে পাড়ার সবচেয়ে ঝগড়াটে লোককে সালিশের চেয়ারম্যান বানানো হয়েছে। 11 এপ্রিল ইসলামাবাদে প্রথম দফার বৈঠক হয়েছিল, এখন আবার নতুন বৈঠকের কথা চলছে। তুরস্ক, মিশর, পাকিস্তান সবাই মাঠে নেমেছে, কারণ এই যুদ্ধে সবাই বুঝতে পেরেছে কার দৌড় কতটুকু। আমেরিকার মূল চাবি ছিল ইরান তাদের সব পারমাণবিক উপাদান যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেবে। ইরান তাতে রাজি হয়নি। তাদের দাবি নিজের জিনিস নিজের কাছেই থাকবে, তবে মান কমিয়ে ফেলব। এখন একটা আপোষ প্রস্তাব চলছে। উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশ তৃতীয় কোনো দেশে পাঠানো হবে, বাকিটা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সামনে মান কমিয়ে ফেলা হবে। শুনতে খুব ভদ্র ও সভ্য শোনালেও আসলে এটা হচ্ছে পারমাণবিক রাজনীতির আধা তুমি আধা আমি ফর্মুলা। খসড়া সমঝোতা স্মারকে বলা হয়েছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখা হবে। আমেরিকা প্রথমে 20 বছরের স্থগিতাদেশ চেয়েছিল, ইরান বলেছে 5 বছর। এই পার্থক্য কমাতে এখন মধ্যস্থতাকারীরা ব্যস্ত। তবে ইরান একটা বড় সুবিধা পাচ্ছে। চিকিৎসা সরঞ্জাম তৈরির জন্য তারা পারমাণবিক গবেষণা চুল্লি ব্যবহার করতে পারবে। অর্থাৎ পুরো পারমাণবিক কর্মসূচি বন্ধ হচ্ছে না, শুধু তাকে ভদ্র নাম দেওয়া হয়েছে মাত্র। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সব পারমাণবিক স্থাপনা মাটির উপরে রাখতে হবে। মাটির নিচে থাকা স্থাপনাগুলো অকেজো করে রাখা হবে, কারণ আমেরিকার ভয় ভূগর্ভস্থ স্থাপনাকে নিয়ে। উপরে থাকলে স্যাটেলাইটে দেখা যায়, নিচে থাকলে সন্দেহ বাড়ে। আন্তর্জাতিক রাজনীতিতে সন্দেহ এমন এক জিনিস যা প্রেমিকার মোবাইলের পাসওয়ার্ডের চেয়েও ভয়ঙ্কর। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এই আলোচনাকে ফলপ্রসূ বলেছেন, তবে বিস্তারিত বলতে চাননি। কূটনীতিতে ফলপ্রসূ শব্দটার মানে সাধারণত এই, এখনো ঝগড়া পুরোপুরি ভাঙেনি। অন্যদিকে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন ট্রাম্প সরাসরি ইরানিদের সঙ্গে কথা বলেছেন। ফোনালাপে বেশ দরদামও হয়েছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট এখন ফোনে বসে ইউরেনিয়ামের হিসাব করছেন। এ দৃশ্য দেখলে হয়তো পুরনো যুদ্ধবাজ রাজারা কবরের ভেতর থেকেও অবাক হতেন। ট্রাম্প আবার সাংবাদিকদের বলেছেন, আমরা চুক্তির খুব কাছাকাছি আছি, চুক্তি না হলে আবার যুদ্ধ শুরু হবে। এই কথাটা শুনলে মনে হয় পৃথিবীর রাজনীতি এখন অনেকটা গ্রামের মাতব্বরদের মতো। তারা প্রথমে মারামারি থামায়, তারপর বলে আবার লাগলে কিন্তু আমরাও নামব। তবে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর দেশও শেষ পর্যন্ত বুঝেছে শুধু বোমা ফেলে সব সমস্যার সমাধান হয় না, কখনো কখনো ব্যাংক ট্রান্সফারও করতে হয়। এই পুরো ঘটনাটা আসলে আমেরিকার জন্য এক ধরনের ভুলের মাসুল। বছরের পর বছর চাপ, নিষেধাজ্ঞা, যুদ্ধ, হুমকি, সবকিছুর পরও ইরান টিকে গেছে। শুধু টিকেই যায়নি, এমন জায়গায় পৌঁছেছে যেখানে এখন তাকে বসিয়ে আলোচনা করতে হচ্ছে। আর ইরানও বুঝে গেছে যুদ্ধ যত দীর্ঘ হয় অর্থনীতি তত হাঁপিয়ে ওঠে। আদর্শ দিয়ে বাজারে চাল কেনা যায় না, তাই তারাও এখন ইউরেনিয়ামের বদলে ডলার চাইছে। বিপ্লবেরও শেষমেশ বৈদেশিক মুদ্রার দরকার হয়ে পড়ে। তবে চাওয়া একটাই, এই ধরায় শান্তি নামুক।